রামপ্রকাশ বাবু এক অনেক বড় ধনী শিল্পপতি ছিল। সে তার 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাস করে। তবে রামপ্রকাশ বাবুর 2 মেয়ে একেবারে বিপরীত রকমের দেখতে ছিল। যেখানে বড় মেয়ে পিয়ালি দেখতে সুন্দর হলেও সে প্রচন্ড পরিমাণে মোটা ছিল, আর অন্যদিকে তার ছোট মেয়ে মৌমিতা যেমনই দেখতে সুন্দর তেমনই রোগা চিপচিপে তার ফিগার ছিল। আর পিয়ালি অনেক বেশি মোটা হওয়ায় তার বাবা মা কিছুতেই তার বিয়ে দিতে পারে না, কারণ অত্যাধিক মোটা হওয়ার কারণে একের পর এক পাত্রপক্ষ পিয়ালিকে রিজেক্ট করে চলে যেতে থাকে। আর একদিন যখন রামপ্রকাশ বাবু নিজের অফিসে যায়, তখনই তার অফিসে কর্মরত এক যুবক বিকাশের দিকে চোখ পড়ে। বিকাশ মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও সে দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। তাই রামপ্রকাশ বাবু মনে মনে ঠিক করে বিকাশের সঙ্গে সে কোনো মতে তার বড় মেয়ের বিয়েটা দেবে। বিকাশ, আমি তোমাকে একটা অফার করতে চাই। আসলে তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি দেখতে যেমনই হ্যান্ডসাম তেমনই ড্রেসিং, আর কাজ করার ক্ষেত্রে তোমার আলাদাই ট্যালেন্ট আছে। সেই জন্য আমি তোমাকে আমার বাড়ির জামাই করতে চাই। বুঝতেই তো পারছো, আমার মতো ধনী ব্যক্তির জামাই হতে সব ছেলেই চাইবে, কিন্তু তবু আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করেছি। এবার তুমি তোমার মতামত জানাও। রামপ্রকাশ বাবুর কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়। টাকা পয়সার লোভে পড়ে বিকাশ তখনই রামপ্রকাশ বাবুর প্রস্তাবে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই বিকাশ এবং তার মা মালতী দেবী পিয়ালিকে দেখতে যায়। প্রথমে পিয়ালিকে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে অবাক হলেও টাকা পয়সার লোভের কাছে সে সম্পূর্ণভাবে হার মানে। তাই খুব সহজেই সে মোটা পিয়ালিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে পিয়ালি দেখতে মোটা হলেও তা নিয়ে বিকাশের মায়ের কোনো সমস্যা থাকে না, কারণ মালতী দেবী খুবই ভালো মনের মানুষ ছিল। এর ফলে দুই পরিবারের সহমতে কিছুদিনের মধ্যেই পিয়ালি এবং বিকাশের বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন। কিরে বিকাশ, টাকা পয়সার লোভে এতটাই অন্ধ হয়ে গেলি? আমরা জানি তো শ্বশুর মশাই খুবই বড় লোক, কিন্তু তাই বলে এরকম মোটা হাতির মতো মেয়েকে তুই বিয়ে করতে রাজি হয়ে গেলি? তোর বউয়ের পাশে দাঁড়ালে তোকে তো একটা ছোট পিঁপড়ে কিংবা মশার মতো দেখতে লাগবে রে। শোন ভাই, এখন তো তুই ভালো মতোই ফাঁদে ফেসে গেছিস। এখন আর কিছু করারও নেই, বিয়ে তো তোকে ওই মুটকিকেই করতে হবে। তবে শোন, একটা ভালো সাজেশন দিচ্ছি, বিয়ের পর তোর মোটা বউয়ের সঙ্গে যেন ঝগড়া করতে যাস না। ভুলেও তোর মোটা বউকে কিন্তু রাগাবি না বলে দিলাম, তা না হলে তোর মোটা বউ তোকে ফুটবলের মতো শট মেরে দেবে। তোকে নিয়ে বাস্কেটবল খেলার মতো ক্ষমতা আছে তোর বউয়ের। বন্ধুদের মুখে এমন কথা শুনে বিকাশের প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও সে কোন রকমের নিজের রাগ নিয়ন্ত্রণ করে। তবে ভাই, তোর মোটা বউ তাতে কি হয়েছে? তোর শালি কিন্তু দেখতে একেবারে হিরোইনদের মতো। একবার তাকিয়ে দেখ, তোর শালি দেখতে কত রোগা আর কত সুন্দর। আমরা তো তখন থেকে তোর শালির দিকেই হাঁ করে তাকিয়ে আছি, কিন্তু কিছুতেই তোর শালির দিক থেকে চোখ সরাতে পারছি না। এখন তাহলে তোর 2 হাতে 2টা লাড্ডু আছে ভাই, এক হাতে তোর বউ, অন্য হাতে তোর শালি। বিয়ে মোটা মেয়ের সঙ্গে হচ্ছে, তাতে কি হয়েছে? তার সাথে কিন্তু তুই একটা ছিপছিপে রোগা সুন্দর শালিও পেয়ে যাচ্ছিস। দেখিস চেষ্টা করে, যদি শালিটাকে পটাতে পারিস, তুই কিন্তু আরেকটু চালাকি করলে শালিটাকেই বিয়ে করতে পারতিস। বন্ধুদের মুখে এমন কথা শুনে বিকাশ মনে মনে ভাবে তার বন্ধুরা একদম ঠিক কথাই বলছে। তার বন্ধুদের কথাগুলো বিকাশের মস্তিষ্কে বেশ ভালো মতোই প্রভাব ফেলে। আসলে বিকাশের আগে পিয়ালির ছোট বোনকে দেখেনি, কারণ ইচ্ছা করে পিয়ালির বাবা মা বিকাশ এবং তার মায়ের সামনে মৌমিতাকে নিয়ে আসেনি, যাতে করে বিকাশ তার সিদ্ধান্ত পরিবর্তন করতে না পারে। বিকাশ তাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে, আর সে মনে মনে পিয়ালিকে বিয়ে করার জন্য অনুশোচনা করতে থাকে। কিন্তু নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বিকাশ পিয়ালিকেই বিয়ে করে। তবে বিয়ের পরও বিকাশ শুধুমাত্র তার সুন্দরী শালীর কথাই ভাবতে থাকে। বিকাশ, কি ভাবছো তুমি এত? আমি তখন থেকে বলছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো, তুমি তো কিছুতেই আমার দিকে তাকাচ্ছ না। দেখো, এই সুন্দর শাড়িটা বাবা মা আজকে পাঠিয়েছে, আর তোমার জন্য কিন্তু বাবা মা কোট প্যান্ট পাঠিয়েছে। তোমাকে দেখে আবার কেমন লাগবে? দেখো, সত্যি কথা বলতে তুমি আবার রাগ করো না জানো, তুমি কিন্তু অত্যাধিক মোটা। সেই জন্য এই 6 মিটারের শাড়ি তোমার গায়ে বড্ড ছোট বলে মনে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার গায়ে জড়ানো শাড়ি প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। ছাড়ো ছাড়ো, শাড়ি পরার তোমার কোনো দরকার নেই। তুমি তোমার বোনের মতো রোগা হলে তোমাকে শাড়ি পরলে ভালো লাগতো। আচ্ছা, তোমার বোন তো রোগা, তুমি এত মোটা কেন বলো তো? আরে, সব মানুষকে একরকমের হয় বলতো? আমার বোন রোগা কারণ ও সবসময় জিম করতেই ব্যস্ত থাকে, আর ও তো সবসময় নিজের ডায়েট নিয়েই পড়ে থাকে, ঠিক মতো কোনো খাবার খেতেই চায় না। আর আমি তোমার বোনের একেবারেই বিপরীত। আমার ভালো ভালো খাবার রান্না করে খেতেও যেমন ভালো লাগে, তেমন অন্য কাউকে খাওয়াতেও ভালো লাগে। আচ্ছা নাও, এবার তাড়াতাড়ি করো, আমাদেরকে এখনই বাপের বাড়িতে যেতে হবে, বাবা মা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। পিয়ালির মুখে এমন কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই সে তাড়াতাড়ি করে খুব সুন্দরভাবে তৈরি হয়ে নিজের বউকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। আর তখনই পিয়ালির ছোট বোন ঘর্মক্লান্ত হয়ে জিম থেকে বাড়িতে ফিরে আসে। আর মৌমিতাকে জিমের ড্রেস পরে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ মৌমিতাকে দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দর লাগে। বিকাশ চাইলেও মৌমিতার দিক থেকে চোখ ফেরাতে পারে না।
এই যে হ্যালো জামাই বাবু, কোন দিকে তাকিয়ে আছো? আমাকে দেখতে বুঝি এতটাই সুন্দর যে তুমি আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছো না? হ্যাঁ আমি জানি আমি দেখতে সুন্দরী, তাই তো আমার পেছনে সব ছেলেই পাগল। আলাদা করে আমার আর প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, কখন এসেছো তোমরা সেটা বলো। এই তো কিছুক্ষণ আগেই এলাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভাবছিলাম কখন আমার সুন্দরী শালিটা আসবে আর চোখ ভরে আমি শালিটাকে দেখবো। সত্যি তোমার মতো এত সুন্দরীকে দেখে যে কোনো ছেলে তো পাগল হবেই। এখন আমার কি মনে হচ্ছে জানো, তোমার ওই মোটা দিদিকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলে কিন্তু লাভ হতো। একদম ঠিক বলেছো। আমার মুটকি দিদি যে তোমার মতো একজন হ্যান্ডসাম বর পাবে এটা তো আমি ভাবতেই পারিনি। তোমার ফটো দেখে আমারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি করব, তুমি তো এখন আমার জামাই বাবু হয়ে গেলে। এখন চাইলেও তো কিছু করার নেই। তবে শোনো, তোমার মতো হ্যান্ডসাম ছেলে যদি পাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, কেমন? এভাবেই মৌমিতা এবং বিকাশ একে অপরের সঙ্গে গল্পগুজব করতে থাকে। বিকাশ এখন সারাক্ষণ শ্বশুর বাড়িতে শুধুমাত্র তার শালীর সঙ্গেই গল্প করতে ব্যস্ত থাকে, কিন্তু পিয়ালি খুবই সরল সিধেসাধা হওয়ায় সে তাদের উপর কোনো রকম ভাবে সন্দেহ করে না। আর এরকম ভাবে 3-4 দিন কাটে, কিন্তু বিকাশ কিছুতেই নিজের বাড়িতে ফিরে যাওয়ার কোনো নাম করে না। তাই পিয়ালি বলে, কি গো 3-4 দিন হয়ে গেল, আমরা বাড়ি কবে যাব? শাশুড়ি মা তো বারবার ফোন করছেন, এবার কিন্তু আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। চলো, আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আমি বুঝতেই পারছি এখানে থাকতে তোমার খুব ভালো লাগছে, কিন্তু বাড়িতেও তো যেতে হবে। বাড়িতে মা একা একা আছেন, আমরা না হয় কদিন পরে আবার আসবো, কেমন? এভাবেই অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ তার বউকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু বিকাশ বাড়িতে চলে যাওয়ার ফলে মৌমিতার একদমই কিছু ভালো লাগে না, কারণ এই কয়েকদিনের মধ্যেই বিকাশ এবং মৌমিতার মধ্যে ভালো মতো বন্ধুত্ব গড়ে ওঠে। তাই মৌমিতা নিজের দিদির বাড়িতে যাবে বলে ঠিক করে, যাতে সে তার জামাইবাবুর সঙ্গে সময় কাটাতে পারে। হ্যালো দিদি, বলছি বাবা মা না বাড়িতে নেই, কোনো এক দরকারি কাজে বাবা মা 10-15 দিনের জন্য বাড়ির বাইরে থাকবে। তাই বাবা আমাকে বললো একা একা বাড়িতে থাকার দরকার নেই। তাই আমি ঠিক করেছি তোদের বাড়িতে গিয়েই এখন কিছুদিন থাকবো। আমি আজকেই আসছি, ওকে? এভাবে মৌমিতা মিথ্যা কথা বলে তার দিদির বাড়িতে চলে যায়। আর মৌমিতাকে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়। তখন থেকে মৌমিতা এবং বিকাশ একে অপরের সঙ্গে আলাদা করে সময় কাটানোর সুযোগ খুঁজতে শুরু করে দেয়। দিদি, আমার না বাড়িতে থাকতে ভালো লাগছে না, চল না আমি আর তুই একটু বাইরে থেকে হেঁটে আসি, কারণ এমনিতেই এখন তোদের বাড়িতে আছি, আমি জিম করতে পারবো না। আর আমি যদি একটুও হাঁটা চলা না করি তাহলে তো আমি মোটা হয়ে যাব। না রে বোন, এখন আমার বাইরে যেতে ইচ্ছা করছে না। সকাল থেকে উঠে কাজকর্ম করে এই খাওয়া দাওয়া করলাম, এখন আবার বাসন মাজতে হবে। তুই বরং তোর জামাইবাবুর সঙ্গে বাইরে থেকে ঘুরে আয়। বিকাশ, যাও তো আমার বোনকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো। পিয়ালির কথা শুনে মৌমিতা এবং বিকাশ দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনে তখনই বাইরে ঘুরতে চলে যায়। আর এদিকে পিয়ালি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আসলে পিয়ালি দেখতে মোটা হলেও আর বড়লোকের মেয়ে হলেও সে খুবই সংস্কারী এবং গুণবতী মেয়ে ছিল। শ্বশুর বাড়িতে আসার পর থেকে সে তাদের গোটা সংসারকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। আর এতে করে পিয়ালির শাশুড়ি মা মালতী দেবী পিয়ালিকে নিয়ে খুবই সন্তুষ্ট। এভাবেই 2-1 দিন কাটে আর মৌমিতা এবং বিকাশ একে অপরের খুবই কাছে চলে আসে। একদিন, আমারও তোমাকে ছাড়া থাকতে ভালো লাগছে না মৌমিতা, কিন্তু তবে চিন্তা করো না, তোমার দিদির সঙ্গে আমার যেমন বিয়ে হয়েছে, আমি চাইলেও কিন্তু ওকে ডিভোর্সও দিতে পারি। আমি তোমার দিদিকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তোমাকে বিয়ে করব। ঠিক এমন সময় সেখানে পিয়ালি এবং তার শাশুড়ি মা চলে আসে। পিয়ালি তার স্বামী এবং বোনের মুখে এমন কথা শুনে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয়। মৌমিতা, তুই আমার নিজের বোন হয়ে এরকম একটা কাণ্ড ঘটাতে পারলি? তোর লজ্জা করে না? তুই নিজের দিদির সংসার ভাঙছিস। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি এখনই বাবা মাকে ফোন করে সব জানাবো। আর বিকাশ, আমার বোনকে যখন তোমার এতই পছন্দ, তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন বলো? ভুল করেছি, তোমাকে বিয়ে করে ভুল করেছি। তোমার মতো মুটকি মেয়েকে আমার একদমই পছন্দ নয়, সেই জন্য আমি আমার ভুল শুধরে নিতে চাইছি। আর মৌমিতা এই বাড়ি থেকে কোথাও যাবে না, কারণ আমি কয়েকদিনের মধ্যেই মৌমিতাকে বিয়ে করব। তবে তার আগে আমি তোমাকে ডিভোর্স দেবো। ছেলের মুখে এরকম কথা শুনে এবং ছেলের এরকম কাণ্ড কারখানা দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু মালতী দেবী খুবই ঠান্ডা মাথায় পদক্ষেপ নেয়। বৌমা, আমার ছেলে একদম ঠিকই বলেছে। তোমার মতো মোটা মেয়েকে বৌমা হিসেবে আমারও পছন্দ নয়। আর মৌমিতাকে আমার খুব পছন্দ। আর আমি এবার মৌমিতার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, কিন্তু তার আগে মৌমিতাকে পরীক্ষা দিতে হবে। আমার বৌমা যেরকম বাড়ির বউ হিসেবে বাড়ির দায়িত্ব কর্তব্য পালন করে, সেরকমই মৌমিতাকেও সবকিছু সামলে দেখাতে হবে। আর মৌমিতা যদি আমাদের বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে পারে, তাহলেই আমি মৌমিতার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। আর পিয়ালি, তোমাকে আমি নিজে বাপের বাড়িতে গিয়ে রেখে আসবো।
পিয়ালি খুব সহজেই তার শাশুড়ি মায়ের ইশারা বুঝতে পেরে যায়, তাই পিয়ালি একদম চুপ করে থাকে। অন্যদিকে বিকাশ এবং মৌমিতাও প্রচন্ড পরিমাণে খুশি হয়। পরের দিন ভোরবেলা থেকেই মালতী দেবী তার কাজে লেগে পড়ে। কি হলো মৌমিতা, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? আজ বাদে কাল তুমি আমার বাড়ির বৌমা হবে, আর তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার দিদি কিন্তু ভোর 5টায় ঘুম থেকে ওঠে, তাই তোমাকেও এবার ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হবে। তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নাও। বাসন মাজবে, ঘর ঝাড়ু দেবে, ঘর মুছবে, জামা কাপড় কেচে ছাদে মেলে আসবে। তারপর আবার রান্না বান্নাও আছে। আমার ছেলের অফিসের জন্য টিফিন বক্স প্যাক করবে, দুপুরে রান্না বান্না করবে, আর কি কি রান্না করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। আপাতত এই কাজগুলো মাথায় রাখো। এভাবেই মালতী দেবী একের পর এক মৌমিতার উপর কাজের বোঝা চাপিয়ে দেয়। মৌমিতা যে কিনা বাপের বাড়িতে কোনো কাজই করতো না, তাকে এখন চাপে পড়ে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। আরে তোমাকে জামা কাপড়গুলো কখন কাচতে বলেছি, এখনো হলো না? তুমি তো তোমার দিদির থেকে দেখতে অনেক রোগা, তাহলে তোমার কাজ করতে এত দেরি হচ্ছে কেন? তোমার দিদি মোটা হলেও বাড়ির সব কাজ কিন্তু ঝটপট করে দেয়। আর শোনো, জামা কাপড় কিন্তু তোমাকে হাতেই কাচতে হবে, তাই বেশি সময় লাগবে, তাড়াতাড়ি কাজ শুরু করো। আমাদের বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন নেই, কারণ আমরা তোমার বাবার মতো ধনী নই। বিয়ের পর তোমাকে এই গরিব বাড়িতেই থাকতে হবে কিন্তু। মৌমিতা কোনো কথা না বলে বাধ্য হয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এই বুড়ি তো বেশ ভালো মতোই আমার পরীক্ষা নিচ্ছে। একবার শুধু আমি বিকাশকে বিয়ে করি, তারপর বিকাশকে নিয়ে এই গরিবখানা থেকে আমি বেরিয়ে যাব। এরকম গরিবখানাতে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি একেবারে রাজপ্রাসাদের রানী থেকে বাড়ির চাকরানী হয়ে গেছি। এরকম ভাবে সময় কাটতে থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে মালতী দেবী মৌমিতার উপর অনেক বেশি পরিমাণে কাজের বোঝা চাপিয়ে দিতে থাকে। আর এভাবে সংসারের কাজকর্ম করতে করতে মৌমিতা বিকাশের সঙ্গে বসে 2 মিনিটও কথা বলার সময় পায় না। সেই সাথে মৌমিতা নিজের রূপচর্চা, শরীর চর্চা কিছুই করতে পারে না। এর ফলে মৌমিতার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। আর দেখতে দেখতে এভাবেই 10 দিন কাটে। কি ব্যাপার মৌমিতা, তুমি তো আমাকে ভুলেই গেছো। সারাদিন দেখছি শুধু সংসারের কাজকর্ম করেই যাচ্ছ, আর 2 দিন বাদে আমাদের বিয়ে হবে। বিয়ের পর তো তাহলে তুমি আমাকে ভুলেই যাবে। আর তাছাড়া দিন দিন তুমি দেখতে এরকম কালো হয়ে যাচ্ছ কেন? শোনো বিকাশ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। 10 দিনে আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি বিয়ের পর আমার কি অবস্থা হবে। আর আমাকে যদি তুমি একান্তই বিয়ে করতে চাও, তাহলে কিন্তু তোমার বুড়ি গরিব মা আর এই গরিব বাড়ি ছেড়ে আমার সঙ্গে তোমাকে বেরিয়ে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে বলো। মৌমিতার মুখে এমন কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। চুপ করো, তোমার লজ্জা করলো না এরকম কথা বলতে? তুমি যে কেমন মেয়ে আমি খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি। তোমাকে বিয়ে করলে আমার আর আমার মায়ের জীবন একবারে শেষ হয়ে যাবে। তোমার চেয়ে তোমার দিদি অনেক ভালো। দিদি একমাত্র আমার বউ হওয়ার যোগ্য। তুমি আজকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। বিকাশের কথা শুনে মৌমিতা রাগ করে সেদিনই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এই দেখে পিয়ালি এবং তার শাশুড়ি মা দুজনেই মুচকি মুচকি হাসতে থাকে। আর বিকাশ তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে তার বউ এবং মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে বিকাশ তার বউকে যোগ্য সম্মান এবং মর্যাদা দেয়। এভাবেই পিয়ালি তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে শুরু করে। সীতা তার স্বামী অয়ন এবং এক মেয়ে নিবুর সঙ্গে বাস করে। নিবুর বয়স 18 বছর। নিবুর বাবা মা সংসার চালানোর জন্য কোন রকমের ঠান্ডার মধ্যে রাস্তায় যত্রতত্র পড়ে থাকা আবর্জনা কুড়িয়ে সেই সমস্ত আবর্জনা বিক্রি করে নিজেদের জীবন ধারণ করে। তারা এরকম ময়লা আবর্জনার কাজ করে বলে তাদের সাথে সেরকম ভাবে কেউ মিশতে চায় না। একদিন দুজনে মিলে আবর্জনা কুড়িয়ে বাড়িতে ফিরছে, এমন সময় তাদের ঘরে বিমলা আসে। কিরে, তোরা সারা জীবন এরকম ময়লা কুড়িয়ে কাটিয়ে দিবি? তোদের মেয়ে যে বিবাহযোগ্য হয়েছে সেদিকে তোদের কোনো খেয়াল নেই। আর এই বছর যদি শীতের মধ্যে তোর মেয়ের বিয়ে না হয়, তাহলে কিন্তু ওর বয়স আরো 1 বছর বেড়ে যাবে। আর একেই তোরা যেরকম ধরনের কাজ করিস, তোর কাজের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তোদের মেয়ের কিন্তু বিয়ে দেওয়া খুব মুশকিল হবে। তোমার সব কথাই তো বুঝতে পারছি দিদি, কিন্তু আমরা যা টাকা রোজগার করি সেই টাকায় মেয়ের বিয়ে দেব কি করে? আর আমার মেয়ে তো সেরকম কোনো কাজও করে না। এখন আমরা মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবতে পারছি না। সেই জন্য আমি জানি যে তোরা কিছু ভাবছিস না, সেই কারণে আমি নিজে তোর মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি। পাত্র কলকাতায় কম্বলের বিজনেস করে, কিন্তু তার একটাই সমস্যা, ওই রতনের বয়সটা একটু বেশি, মাত্র 40 বছর। কিন্তু তোর মেয়ে যদি রতনকে বিয়ে করে তাহলে কিন্তু রাজরানীর মতো থাকবে। কি? আমি আমার 18 বছরের মেয়ের সাথে 40 বছরের বুড়োর বিয়ে দেব? এমনকি আমার স্বামীর বয়সও 40 বছর নয়। তুই
তুমি এ ধরনের সম্বন্ধ দয়া করে আর নিয়ে এসো না, ঠিক আছে? শোন, শীতকালে ছেঁড়া কম্বল আর ছেঁড়া কাঁথায় শুয়ে ঘুমাচ্ছিস, তার উপরে তোর আবার বড় বড় কথা। তুই হাজার জায়গায় গিয়ে মাথা পিটলেও এত ভালো সম্বন্ধ পাবি না বলে দিলাম। এখন বেশি নাক করে তুই রাজি হয়ে যা। বিমলের এরকম বুড়ো লোকের সঙ্গে বিয়ের প্রস্তাব অয়নের খুব একটা খারাপ লাগে না, কারণ সে ভালো করে টাকার কষ্টটা বোঝে। তাই নিজের মেয়ে সুখে থাকতে পারবে ভেবে অয়ন নিবুর সঙ্গে রতনের বিয়ে দিতে রাজি হয়। অয়ন সীতাকে বোঝালে সীতাও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়, কিন্তু নিবু প্রথমে কিছুতেই এরকম বুড়ো লোককে বিয়ে করতে চায় না। কিন্তু তারা যেহেতু গরিব, তাই নিবুর কোনো কথাই শোনা হয় না। সে নিজের বাবা মায়ের চাপে রতনকে বিয়ে করতে রাজি হয়। অয়ন এবং সীতা কোনো মতে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র করা শুরু করে দেয়। সেই সময় পালা আসে লোকজনকে নিমন্ত্রণ করার, আর নিমন্ত্রণ করার সময় নিজেদের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি সেই আত্মীয় স্বজন বড়লোক হয় তাহলে বিপদ হয় অন্য রকমের। ঠিক এরকমই সীতা নিজের বড়লোক ভাই এবং ভাইয়ের বউকে বিয়ের নিমন্ত্রণ করার জন্য ফোন করে। কি দিদি, আর একবার বল, তুই নিজের মেয়ের বিয়ে দিচ্ছিস আর আমাকে একবারও খবর পর্যন্ত দিলি না, শুধুমাত্র নিমন্ত্রণ করার জন্য ফোন করছিস? তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে আমি ওর মামা হয়। কিছু মনে করিস না ভাই, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি তোকে আর জানানোর সময় পাইনি। তুই তোর বউকে নিয়ে বিয়ের দিন অবশ্যই চলে আসবি। বিয়ের দিন যাবো মানে? বিয়ে হতে তো আর 1 সপ্তাহ বাকি মাত্র, তাই আমি আমার বউ একসাথে আজকে গিয়ে তোর বাড়িতে উঠবো আর বিয়ের পর ফিরে আসবো, বুঝেছিস? নিজের বড়লোক ভাই এবং বৌদির বাড়িতে আসার কথা শুনে সীতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সীতা ভালো করেই জানে তার ভাই সবকিছু মানিয়ে নিলেও তার বড়লোক বউ এরকম গরিবের ঘরে শীতের মধ্যে কিছুতেই থাকতে পারবে না। এসব কথা চিন্তা করে সীতা তার ভাইকে গরিব ঘরে আসতে বারণ করে দেয়। দেখ ভাই, এই শীতের মধ্যে এখন যদি তোরা আমাদের বাড়িতে আসিস তাহলে তুই আর তোর বউ ঠান্ডায় খুব কষ্ট পাবি, আর আমরা এমনিতেও বিয়ের জোগাড় যন্ত্র নিয়ে ভীষণ ব্যস্ত আছি, তাই তোরা বিয়ের দিনে আসলে খুব ভালো হয়। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আর আমার বউ মোটেই তোরা গরিব বলে কখনো তোদের সাথে খারাপ ব্যবহার করেনি। সুতরাং আমি আর আমার বউ আজকেই যাব, আর আমার বউ যদি কোনো রকমের খারাপ কথা বলে তাহলে সেটা আমি বুঝে নেব, ওকে? এই বলে পীযূষ ফোন কেটে দেয়। পীযূষ নিজের দিদির বাড়িতে যাওয়ার জন্য তার বউ কবিতার কাছে ভীষণ পরিমাণে আবদার করে, কিন্তু অহংকারী এবং দেমাগী কবিতা শীতের মধ্যে নিজের বড়লোক রাজপ্রাসাদের মতো অট্টালিকা ছেড়ে কিছুতেই গরিব ঘরে গিয়ে উঠতে চায় না। কিন্তু তার বর যেহেতু বারে বারে জোর করতে থাকে, তাই বরের আবদার এবং হুকুম তাকে রাখতেই হয়। সেই কারণে সন্ধ্যা হতে না হতেই পীযূষ এবং তার বউ সীতাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সীতা নিজের ভাইকে এতদিন পর দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। এসো ভাই, তোমরা অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, সুতরাং আমরা চাই না তোমাদের আতিথেয়তাতে কোনো রকমের ত্রুটি হোক। এই বলে অয়ন তাড়াতাড়ি করে কাঁধ থেকে গামছা নামিয়ে মাটি পরিষ্কার করে দেয়। ঠান্ডার মধ্যে মাটিতে বসতে হবে দেখে কবিতা তার বরের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সে কিছুতেই এরকম ঠান্ডা মাটির উপর ছেঁড়া চাদরে বসতে চায় না। আমি বাড়িতে সবসময় রিভলভিং গদি চেয়ারে বসি, আর তোমার বোনের শ্বশুর বাড়িতে এসে আমি এরকম ছেঁড়া চাদরে মাটির উপর বসবো? কোনো মতেই আমার এই ঠান্ডার মধ্যে মাটিতে বসা সম্ভব নয়। অপমানের একটা সীমা থাকা উচিত। আমার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে বলো তো? কবিতা, প্লিজ, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমরা সকলে মিলে নিবুর বিয়েতে আনন্দ করার জন্য এসেছি, সুতরাং এখন তুমি সিন ক্রিয়েট না করলেও চলবে। আর দিদি, তুই আমার বউয়ের কথাই কিছু মনে করিস না, ওর বেশি বড় লোক আমি চাল হয়ে গেছে। বোন, কিছু মনে করো না, মেয়ের বিয়ের জন্য এতই ব্যস্ত যে তোমার জন্য চেয়ারের ব্যবস্থা করতে আমরা সত্যিই ভুলে গেছি। তোমরা এখন মাটিতে বসে কোনো রকমে একটু চা পান করো, আমি আর অয়ন ময়লা তুলে বাড়িতে ফেরার সময় বসার জন্য চেয়ার নিয়ে আসবো। ময়লা তুলতে যাওয়ার কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ পীযূষ তার স্ত্রীকে মিথ্যা কথা বলেছিল যে সীতা এবং অয়ন নাকি একটি কাঠের কারখানায় কাজ করে, সেই কারণে তারা এত গরিব। কিন্তু ময়লা আবর্জনা তুলতে যাওয়ার কথা শুনে কবিতা সেই বাড়িতে এক মুহূর্ত দাঁড়াতে চায় না। তোমরা রাস্তায় রাস্তায় ময়লা পরিষ্কারের কাজ করো, আমি এতক্ষণ ধরে এরকম ময়লা বাড়িতে দাঁড়িয়ে আছি। ছি ছি ছি, আমার ভীষণ ঘেন্না লাগছে। পীযূষ, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। ঠান্ডার মধ্যে একই মাটিতে বসতে হবে, তার উপর তোমার বোন আর বোনের বর ময়লা তোলার কাজ করে। আমার তো শুনেই কেমন বমি পাচ্ছে। শোনো কবিতা,
তুমি আমার বোনকে এইভাবে অপমান করতে পারো না। একেই আমি তোমার জন্য আমার বোনকে আর আমার বোনের বরকে তাদের ভালো মতো উপকার বা সাহায্য কিছুই করতে পারি না, আর তার উপরে আমি কিছুদিনের জন্য আনন্দ করতে এসেছি, সেখানেও তোমার সমস্যা হচ্ছে। তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি একা বাড়ি ফিরে যাও, আমি যাব না। নিজের বরের এরকম কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে ভালো করেই জানে যে কবিতা যদি রাগ করে সেখান থেকে চলে যায় তাহলে পীযূষ তার গরিব বোন এবং বোনের বরকে টাকা দিয়ে সাহায্য করবে, আর সেটা কবিতা কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে শীতের মধ্যে কষ্ট করে হলেও গরিব ঘরে কিছুদিন মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। না, আমি তোমাকে এখানে একা ছেড়ে কিছুতেই যাব না, কিন্তু আমি চাই তোমার বোন আর বোনের বর যাতে আমাকে স্পর্শ না করে, কারণ ওরা রাস্তায় রাস্তায় ময়লা করিয়ে নিয়ে আসে, আর ওরা যদি আমাকে স্পর্শ করে তাহলে আমি অচ্ছুত হয়ে যাব। যাই, আমি আগে ভালো করে একটু স্নান করে আসি, আর স্নান করার পর আমি নিবুর সঙ্গেই থাকবো। এই বলে কবিতা গরিব শৌচালয়ে স্নান করতে চলে যায়। সে ভালো করে পরিষ্কার হয়ে স্নান করবে বলে জলের কল চালালে সেই কল থেকে হুড়হুড় করে ঠান্ডা ঠান্ডা জল বেরিয়ে আসে, আর ঠান্ডা জল গায়ে পড়া মাত্রই শীতকাতুরে কবিতা আর্তনাদ করে ওঠে, কারণ সে নিজের শ্বশুর বাড়িতে সবসময় গিজারের জলে স্নান করে। তাই নিজের অজান্তেই কবিতা ভুলে যায় যে এখন সে একটা গরিব ঘরে অতিথি হয়ে এসেছে। ইস, এই বাথরুমে একটা গিজার পর্যন্ত নেই। ঠান্ডার মধ্যে এরকম ঠান্ডা জলে স্নান করলে আমার তো নিউমোনিয়া হয়ে যাবে। আমি কিছুতে এরকম ঠান্ডা জলে স্নান করব না। এই বলে কবিতা বাথরুম থেকে বেরিয়ে আসে। নিবু, তোরা কেমন গরিব রে, যে শীতকালে একটা গিজার পর্যন্ত তোর বাবা বাথরুমে লাগাতে পারেনি। এইদিকে তোর মামা অসভ্যের মতো নিমন্ত্রণ খাবে বলে গরিব বোনের বাড়িতে চলে এসেছে। আমার আর এক মুহূর্ত তোদের বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, বিশ্বাস কর। মামি প্লিজ, তুমি এরকম করে বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তুমি স্নান করতে গেছো বলে মা তাড়াতাড়ি করে মাটির উনুনে গরম জল বসিয়ে দিয়েছে, কিন্তু তার আগেই তো তুমি গায়ে ঠান্ডা জল দিয়ে ফেলেছো, সেই কারণেই তো তোমার ঠান্ডাটা লাগলো। তোরা সব গরিবগুলোই একই দেখছি, একজনকে কিছু বললে আরেকজনের গায়ে ছ্যাঁকা লাগে, যত সব। আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু তোর মায়ের ময়লা হাতের খাবার আমি খাবো না, তাই তুই গিয়ে আমার জন্য রান্না করে নিয়ে আয়, যা। মামি, আর কয়েকদিন পরেই আমার বিয়ে, আর এখন আমি তোমাকে রান্না করে নিয়ে এসে খাওয়াবো? কোথায় তোমার আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর কথা, আর উল্টে তুমি আমাকে রান্না করতে বলছো? বিয়ে হবে তো কি হয়েছে রে, তোর তো আর বড়লোক ঘরে বিয়ে হচ্ছে না যে তুই আমার মতো রাজরানী হয়ে থাকবি। বিয়ের পর তোকেও তো গরিব শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করেই খেতে হবে। ঠিক এমন সময় সীতা তার ভাই এবং বৌদির জন্য পিঠে পায়েস রান্না করে নিয়ে আসে, কিন্তু কবিতা কিছুতেই সেই খাবার খেতে চায় না। সীতা তাকে জোর করলে কবিতা খাবার ছুঁড়ে ফেলে দেয়। এরকম ভাবে প্রত্যেকদিন কবিতা কিছু না কিছু করে তাদেরকে ছোট করে। রাত্রিবেলা শোয়ার সময় পর্যন্ত কম্বলের অভাবে সে সকলকে কথা শোনায়। আমি শুনেছি যে নিবুর হবু বরের নাকি কম্বলের ব্যবসা। তোমরা যখন জানো যে আমরা তোমাদের বাড়িতে আসবো, তখন তো ওর কাছ থেকে মোটা কম্বল নিয়ে আসতে পারতে। আর দুদিন পর আমার মেয়ের বিয়ে, তার আগে হবু জামাইয়ের কাছ থেকে কম্বল চাওয়া ঠিক বলে মনে হয় না। তুমি বিয়ের পর বাড়ি চলে গিয়ে না হয় মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমিও। আমার বোন তো সারা জীবন এইরকম ভাবে এই কম্বলে শুয়ে কাটিয়ে দিল, আর তুমি একদিন ঘুমাতে পারছো না? দিদি, তুই চিন্তা করিস না, আমি কালকেই আমার এক পরিচিত বন্ধুর কাছে গিয়ে তোর আর তোর পরিবারের জন্য কম্বল কিনে নিয়ে আসবো, তাহলে তোকে আর কষ্ট করতে হবে না। কবিতার এরকম বাড়াবাড়ি দেখে পীযূষ তার উপরে রেগে যায়। পরের দিন সকালবেলা পীযূষ কম্বল কেনার জন্য নিজের বন্ধুর দোকানে যায়, আর তার বন্ধু আর কেউ নয় বরং কম্বল ব্যবসায়ী রতনই ছিল। কিছুদিন পর রতনের বিয়ে হবে বলে রতন ভীষণ পরিমাণে আনন্দে ছিল, এমনকি সে পীযূষকে নিজের বিয়ের কথা জানিয়ে তাকে ফ্রিতে কম্বল দিতে চায়। বাহ, তাহলে তো ভালোই। এই বুড়ো বয়সে তুই বিয়ে করছিস? কোথায় আমাদের হবু বৌদির ফটোটা একবার দেখা তো দেখি, তোর কার সাথে বিয়ে হচ্ছে দেখি। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া। আমার বউয়ের মাত্র 25 বছর, আর ওকে এত সুন্দর দেখতে যে আমি ভাষায় প্রকাশ করতেই পারবো না। এই বলে রতন পীযূষকে নিবুর ফটো দেখায়। পীযূষ রতনের ফোনে নিজের ভাগ্নির ফটো দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে কিছুতেই মেনে নিতে পারে না যে এরকম বুড়ো একটা লোকের সঙ্গে তার ভাগ্নির বিয়ে হবে। ফলে সে রতনকে যা নয় তাই কথা শুনিয়ে দেয়। তোর লজ্জা করে না রতন? এই বয়সে এসে তুই নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস, আর তার উপরে এই মেয়েটা আমার ভাগ্নি। সুতরাং আমি আমার ভাগ্নির সাথে তোর বিয়ে কিছুতেই হতে দেবো না। এই বলে পীযূষ সেখান থেকে চলে যায়। পীযূষ তার বোনের বাড়িতে গিয়ে তার বোনকে অনেক অনেক কথা শোনায়, আর পীযূষ তাদেরকে ধমক দিয়ে এই কথাও বলে দেয় যে সে বেঁচে থাকাকালীন কিছুতেই এরকম বুড়ো লোকের সঙ্গে নিবুর বিয়ে হতে দেবে না। তোদের টাকা পয়সার এত অভাব পড়েছে
যে নিজের মেয়েকে এরকম একটা বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছিস? আজকে যদি আমি তোদের বাড়িতে অতিথি হয়ে না আসতাম আর কম্বল যদি না কিনতে যেতাম, তাহলে তো জানতেই পারতাম না যে আমার বুড়ো বন্ধু রতনের সাথে তুই নিবুর বিয়ে দিবি। আমি কিছুতেই নিবুর সাথে রতনের বিয়ে হতে দেবো না। আমি দায়িত্ব নিয়ে নিবুর জন্য ভালো সুপাত্র খুঁজবো, তারপর নিবুর বিয়ে হবে, আর ওর বিয়ের যাবতীয় খরচা আমি করব। পীযূষের মুখে এমন কথা শুনে সীতা এবং অর্ণের চোখে জল চলে আসে। তারা মনে মনে পীযূষের উপর ভীষণ প্রসন্ন হয়, কিন্তু কবিতা কিছুতেই পীযূষের এরকম সিদ্ধান্ত মেনে নিতে পারে না। ফলে সে নিজের বরের সঙ্গে ঝগড়া করে ব্যাগ গুছিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। পীযূষ নিজের ভাগ্নের জন্য ভালো সুপাত্রের খোঁজ করে। এমনকি পীযূষ নিজের স্ত্রীর অমতে গিয়েই টাকা পয়সা খরচা করে মাঘ মাসের একটা শুভ দিন দেখে নিবুর বিয়ে দিয়ে দেয়।